হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। গোঘাটে পথ দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়া। তারকেশ্বরে শুরু হলো ধান কেনা। রাত পোহালেই বড়দিন, সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। বিষ্ণুপুরে শুরু হলো মেলা। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। পথ দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ স্কুল পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দাদের। পুলিশকে ঘিরে বিক্ষোভ, তীব্র যানজট, নাকাল পথযাত্রীরা। স্কুলে যাবার সময়ে রাস্তা পার হতে গিয়ে একটি টাটা সুমোর ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় এক স্কুল পড়ুয়া। স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা পথ অবরোধে বসে পড়েন। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় শিক্ষকরাও। অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ ও অবরোধের জেরে আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কে ব্যাপক যানজট শুরু হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। এতে নাকাল হন যাত্রীরা। ঘটনা হুগলির গোঘাটের বকুলতলা এলাকায় ঘটে শনিবার। আহত ওই স্কুল পড়ুয়ার নাম আকাশ দে। আকাশ গোঘাট হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। তার বাড়ি গোঘাটের নবাসন গ্রামে। এদিন 10টা নাগাদ 7ম শ্রেণীর ওই ছাত্র আকাশ বাড়ি থেকে স্কুল যাচ্ছিল পায়ে হেঁটে। সেই সময়ে গোঘাটের বকুলতলা এলাকায় বাস স্টপের কাছে আরামবাগ মেদিনীপুর রাজ্য সড়ক পার হচ্ছিল। তখনই আরামবাগের দিকে যাচ্ছিল একটি টাটা সুমো। সেই সময়ে টাটা সুমোর সামনে পড়ে যায় আকাশ। টাটা সুমোর ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। তবে টাটা সুমোটি পালিয়ে যায়। আহত আকাশকে তড়িঘড়ি গোঘাট হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। গোঘাটের বকুলতলা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ ও ব্যস্তময় এলাকা। কেন এই এলাকায় কোনো ট্রাফিক পুলিশ দেয়া হয়নি, কেন এখানে ডিভাইডার দেয়া হয়নি, তারই প্রতিবাদে এই সড়কে অবরোধে বসে পড়েন স্কুল ছাত্র থেকে শিক্ষক ও স্থানীয় তৃণমূল নেতারাও। অবরোধে সামিল হয় স্কুল পড়ুয়ারাও। আধ ঘন্টা অবরোধের পর গোঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে তাদের সাথে অবরোধকারীদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। তবে পুলিশ তাদের দাবি মতো ট্রাফিক পুলিশ দেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেন। তবে আধ ঘন্টা অবরোধের জেরে আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কে ব্যাপক যানজট শুরু হয়ে যায়। নাকাল হন যাত্রীরা। অবরোধকারীদের বক্তব্য, পুলিশকে বারবার বলেও কোনো লাভ হয়নি। পুলিশের গাফিলতির জন্যই এখানে বারবার দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে গোঘাট হাই স্কুলের শিক্ষকদের দাবি, ছোট ছোট ছেলেরা রাস্তা পার হয়ে স্কুলে আসে, এছাড়া অন্য কোনো উপায় নেই তাদের। তাহলে কেন ট্রাফিক পুলিশের ব্যবস্থা রাখেনি? তারা বারবার জানিয়েছে থানায়। পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে এই বিপদ আর হতো না। দীর্ঘদিন রাস্তাটা পরিষ্কার হওয়ার পর রাস্তা যখন বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে আমরা থানায় জানিয়েছি যে এখানে একটা ভাইটাল জায়গা, এখানে তেমাচানি জায়গা আছে, বিডিও অফিস আছে, পঞ্চায়েত আছে, স্কুল আছে দুটো, কন্টিনিউ ছাত্রীরা যাতায়াত করে এখানে। আমরা বারে বারে বলা সত্ত্বেও এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। তারপর রাস্তা অবরোধ করে স্যারেদের বললাম, ওনারা বলছেন যে এই মুহূর্তে ব্যবস্থা নিচ্ছি, বলবে জানি না। এই নিয়ে 3টে অ্যাক্সিডেন্ট এই নিয়ে হলো এখানে, কোনো রকম ব্যবস্থা নেই। আর যেসব সিভিকরা ডিউটিতে থাকে, সিভিকগুলো ডিউটি দেয় না, এখানে ওখানে বসে থাকে, তারা ঘুমায়। এইভাবে দীর্ঘদিন চলছে। এর সমস্যার সমাধানের জন্য আজকের অবরোধটা করা হয়েছে। তরফ থেকে আমরা থানায় ইনফরমেশন দিয়েছিলাম যে এখানে ডিভাইডার দেওয়া হোক এবং ট্রাফিক পুলিশ এখানে দেওয়া হোক, নাহলে সিভিক পুলিশে দেওয়া হোক যারা ট্রাফিকের কাজটা করবে। কিন্তু দেখা যাচ্ছে থানা উদাসীন করেনি। আজ এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। ক্লাস 7-এর একটি ছেলের নাম আকাশ দে, তাকে টাটা সুমো মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে। সেটার টাইমটা প্রায় 10:45 এরকম। হসপিটালাইজ করা হয়েছে, এখন সে অসুস্থ। এখন কি অবস্থা আমরা সব গেছে সেখানে। আমরা এখানে দাবি করেছি যে এখানে আমাদের ডিভাইডার ফার্স্ট
ডিভাইডার দিতে হবে, কন্টিনিউ সিভিক পুলিশ থাকতে হবে এবং সিভিক পুলিশ স্কুল আওয়াজের ছেলেদিকে যেন পারাপার করিয়ে দিতে পারে। ওনারা বলেছেন আমরা আজকের মধ্যে ডিভাইডার এবং সিভিক পুলিশের ব্যবস্থা করছি। কোথায় আছে আর সিভিক পুলিশও থাকবে ক্যামেরায় শেখ মুন্নার সাথে পিন্টু মণ্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। সরকার নির্ধারিত মূল্যে শুরু হলো ধান কেনা। হুগলির তারকেশ্বরে শুরু হলো এই ধান কেনা। তৈরি হয়েছে দুটি অস্থায়ী ক্যাম্প। খুশি চাষি মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কিষাণ মান্ডিতে এবার চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হলো। হুগলির তারকেশ্বরে এখনো পর্যন্ত অস্থায়ীভাবে দুটি ক্যাম্প করা হয়েছে। কিষাণ মান্ডি তৈরি না হলেও এই ক্যাম্প দুটি থেকে চাষিরা সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন। 23শে ডিসেম্বর তারকেশ্বরের আস্তারা দত্তপুর অঞ্চলের মোজপুরে তৈরি ক্যাম্পে চাষিরা ধান বিক্রি করতে শুরু করেছেন। অন্যদিকে বালিগড়িতেও কিষাণ মান্ডির একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। দিন দশেক পরে এই ক্যাম্প থেকেও ধান কেনা শুরু হবে। সরকারি নির্ধারিত দামে ধান বিক্রি করে রীতিমতো খুশি এলাকার চাষিরা। চাষিদের বক্তব্য, সরকার 1490 টাকা যে দর দিয়েছে তাতে সত্যি চাষিরা উপকৃত হবেন। এই ক্যাম্প থেকে গত দুদিনে প্রায় 45 জন চাষি ধান দিয়েছেন। দিনে গড়ে 30 জন চাষি ধান দিতে পারবেন। তবে সরকারের এই পদক্ষেপে রীতিমতো খুশি এলাকার তৃণমূল নেতৃত্ব। জানা গেছে এলাকার চাষিরা সর্বোচ্চ 45 কুইন্টাল ধান কিষাণ মান্ডির ক্যাম্পে দিতে পারবেন। সেক্ষেত্রে সেই চাষিকে 2 বিঘা জমির পর্চা দেখাতে হবে। অন্যদিকে সরকারের এই পদক্ষেপে একদিকে যেমন চাষিরা খুশি, অন্যদিকে তেমনি মিল মালিক থেকে শুরু করে সকলেই খুশি। কারণ সরকারের পদক্ষেপে দালাল রাজ বন্ধ হবে, বন্ধ হয়েছে ফরেদের কারবার। সরকারের এই পদক্ষেপ রীতিমতো খুশি চাষি মহল। প্রথমে প্রকল্প তো আছে সারা বাংলা জুড়ে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এটা চাষিদের সঙ্গে ধান কিনছেন এবং 2011 থেকেই উনি শুরু করেছেন, চাষিদের অভাবী বিক্রিকে রোধ করেছেন। আর আমরা তারকেশ্বরের মানুষ হিসেবে, আমরা এলাকার মানুষ হিসেবে, চাষি হিসেবে একজন, আমি প্রথমে আমাদের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের তারকেশ্বরে কোনো কিষাণ মান্ডি না থাকা সত্ত্বেও উনি যে আমাদের চাষিদের প্রতি সদয় হয়েছেন, যে মান্ডি থাক না থাক কিনবেন, এই যে ওনার মনের জোর, তার জন্য আজকে আমাদের তারকেশ্বর ব্লকের কিষাণ মান্ডি হিসেবে মজবুর এই আমাদের স্কুল গ্রাউন্ডে ক্যাম্প চলছে। এর জন্যে আমরা আমাদের এলাকার মানুষ হিসেবে, চাষি হিসেবে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। ওনার প্রতি আমরা ধন্যবাদ জানিয়ে ওনাকে করবো না। আমরা চাই উনি আমাদের পাশে আছেন, এটাই বড় আমাদের কাছে। খুবই ভালো, মানে দারুণই আমাদের ভালো হয়েছে, মানে খুব উপকার হয়েছে আমাদের। ন্যায্য দামের ব্যাপারে মানে মূল্য যেটা সেটা 1490 করে নিচ্ছে, আমাদের ভালো দামই আমরা পাচ্ছি। এটা আমরা খুবই, বিক্রি করতে গেলে কত 600 টাকা দাম, সরকার আমাদের আরো ভালো দাম দিচ্ছে 1050 টাকা। সরকারের এই এতে আমরা খুবই উপকৃত হয়েছি, আমাদের খুবই ভালো হয়েছে। চাষিদিকে সাহায্য করার জন্যই আমরা এখানে গভর্নমেন্ট আমাদেরকে রিক্রুট করেছে। আমাদের সারা হুগলি ডিস্ট্রিক্টে মোট 24টা কিষাণ মান্ডি খুলেছে, টেম্পোরারি এবং পারমানেন্ট মান্ডি হিসাবে। তার মধ্যে তারকেশ্বর ব্লকে 2টো মান্ডি আছে। একটা হচ্ছে এখানে মজপুর গ্রাউন্ডে এটা আরম্ভ হয়েছে, ক্যাম্পটা 23-12 থেকে আরম্ভ হয়েছে। আর একটা বালিগুড়িতে আরম্ভ হবে দিন দশেক পরে। আমরা কাল থেকে কেনা শুরু করেছি, কালকে 12টা ফার্মারের ধান কিনেছি। আজকে 30টা ফার্মার এ পর্যন্ত আসার কথা, এখন পর্যন্ত 15টা ফার্মার এসে হাজির হয়েছে। আমাদের ধান কিনতে কোনো অসুবিধা হচ্ছে না, চাষিরাও যাতে দিতে পারে আমরা সর্বতোভাবে গভর্নমেন্টকে সাহায্য করছি। এবং মমতা ব্যানার্জির যে প্রকল্প, এটা যে অভাবী বিক্রি, যেটা যাতে করে ঠিকমতো টাইমে বিক্রি করতে পারে এবং দীর্ঘদিন ধরে লিঙ্গার করে, অর্থাৎ 30-9-17 পর্যন্ত ধানটা কেনা হবে। 15 কুইন্টাল করে একবার দিতে পারবে চাষি, 3 বার দিতে পারবে। মোট টোটাল সারা বছরে 45 কুইন্টাল দিতে পারবে, কিন্তু সমপরিমাণ পর্চা দিতে হবে। 15 কুইন্টাল ধান দিতে গেলে একটা চাষিকে মিনিমাম 2 বিঘের জমির পর্চা দিতে হবে। সেটা প্রচুর উপকৃত হচ্ছে। আজকে 1150 কুইন্টাল ধান ফ্রি সেলে বাজারে বিক্রি হচ্ছে, সেটা 1490 টাকা বিক্রি করতে পারছে। অতএব চাষিরা আমার মনে হয় অনেকটাই উপকৃত হচ্ছে। অভাবী বিক্রিটা বন্ধ হয়েছে, এটা ফরেদের হাত থেকে ওরা বাঁচতে পারছে, বা কম দামে যারা ধান কিনে স্টক করছে তাদের হাত থেকে বাঁচতে পারছে এবং টাকাটা সরাসরি চাষির কাছকে যাচ্ছে। এটা একটা ভালো গভর্নমেন্টের একটা দিক।
আগে আগে দালাল চক্র হয়তো চলতো, সেটা যাতে করে রদ করা যায়, গভর্নমেন্ট সেটা ঠিক করেছে। দালাল চক্রটা আশা করি এবছর কোনো জায়গা ফোড়ে বা দালাল কোনো জায়গাতেই ঢুকতে পারবে না। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। এবার আসছি পরের খবরে। রাত পোহালেই বড়দিন, সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। যিশুকে স্মরণ করতে তার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। হাজার হাজার পর্যটকদের ভিড়। রাত পোহালেই বড়দিন, সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। চার্চের সামনের মাঠে প্রভু যিশু জন্মবৃত্তান্ত তুলে ধরতে তৈরি করা হয়েছে গোশালা। হাজার হাজার দর্শনার্থী বড়দিন ও নতুন বছরের ছুটির দিনগুলোতে ব্যান্ডেল চার্চে ঘুরতে আসেন। দর্শকদের মনোরঞ্জনে এবছরই প্রথম ক্রিসমাস সং তৈরি করা হয়েছে, যা বড়দিনে শোনা যাবে। ক্রিসমাস ইভ পালনে টানা 9 দিন ধরে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা হয়। খ্রিস্ট ধর্মের মানুষরা বিশ্বাস করেন মধ্যরাতে মাদার মেরি প্রভু যিশুর জন্ম দিয়েছিলেন। তাই রাত 12টায় মিডনাইট মাস এ বহু মানুষ প্রার্থনা কক্ষে জমায়েত হয়ে বিশেষ প্রার্থনার মাধ্যমে যিশুর আগমনকে স্বাগত জানান। দর্শনার্থীদের চাপে দুর্ঘটনা এড়াতে ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষ বড়দিন ও 1 জানুয়ারি গির্জায় প্রবেশ বন্ধ রাখে। তবে দর্শনার্থীদের জন্য খোলা থাকে মাঠে ঢোকার ফটক, যেখানে তৈরি হয়েছে গোশালা। বিভিন্ন মডেলের মাধ্যমে যিশুর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। 1599 সালে হুগলি নদীর পশ্চিম পাড়ে সপ্তগ্রাম বন্দরে বাণিজ্য করতে এসে ব্যান্ডেল চার্চের গোড়াপত্তন করে পর্তুগিজরা। মৌর্যদের আক্রমণে চার্চ ধ্বংস হয় 1632 সালে। 1660 সালে পুনরায় নতুন করে তৈরি হয় গির্জা। ক্রিসমাস এখন সারা বিশ্বের উৎসব, তাই 400 বছরেও প্রাচীন ব্যান্ডেল চার্চ আজও সব ধর্মের মানুষের কাছে সমানভাবে আকর্ষণীয়। অ্যাকচুয়ালি মেনলি আমি প্রত্যেক বছরই আসি চার্চে, এমনি অফ টাইমেও আসা হয়। আর এত সুন্দর করে সাজিয়েছে, তারপর প্রেয়ার হলটা বেশ ভালো লাগলো দেখে। হ্যাঁ, এবারে সাজানো একটু বেশি হয়েছে। প্রত্যেকবার এর আগে যখন আমরা এসেছিলাম, আমি যদিও এই ক্রিসমাসের টাইমটাতে আসি না, ন্যাচারালি ভিড় হয় বলে, তো এমনি অফ টাইমে যখন এসেছি মাঠটা তো ফাঁকাই থাকে। অ্যান্ড এর আগে যখন দেখেছিলাম ওই দিকটা সাজিয়েছিল, বাট এবারে মাঠের মধ্যে বড় করে সাজিয়েছে, স্পেসটা প্রচুর পেয়েছে, তো সেই জন্য ভালো লাগছে। আমাদের 25th প্রভু যিশুর জন্মদিন পালন করার জন্য বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে আমরা নিজেকে প্রস্তুত করছি। নাম্বার 1, প্রত্যেক দিন বিকালে প্রার্থনা হয়, প্রার্থনা সভা, এটা 9 দিন চলবে। আর আমাদের গির্জার প্রাঙ্গণে প্রভু যিশুর জন্মের সিনটা ক্রিপ সেট আমরা শুরু করেছি। আর মাঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধুদের মূর্তিগুলো আমরা সাজিয়ে রেখেছি। ফর এক্সাম্পল সাদি মাদার তেরেসার মূর্তি আছে, আর মাদার মেরি, সেন্ট জোসেফ। আর এইভাবে আমরা জায়গাটা প্রস্তুত করছি যেন যারা দর্শন করতে আসবে তাদের একটা বিশেষ একটা ফিলিং হয় ঈশ্বরের দিকে। আশা করি সবার ওই দিনের বড়দিনে আনন্দ আর বিশেষ একটা অনুভব হবে। ঈশ্বরের স্পর্শ পেয়ে ওনারা যেন বাড়ি চলে যায়, এটা হচ্ছে আমার প্রার্থনার কামনা। 25th প্রত্যেক বছরে খুব ভিড় হয়, আর এই কারণে অ্যাডমিনিস্ট্রেশনের অর্ডার অনুসারে আমরা গির্জা খুলি না, কিন্তু মেইন রাস্তার মেইন দরজা গেট খোলা থাকছে, আর সবাই আসতে পারবে, গির্জার চারদিকে দেখতে পারবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, বন্ধ থাকবে। আর 1 তারিখও তাই, ভিড়ের জন্য আমরা গির্জাটা বন্ধ রাখি। নতুন করতে গেলে এবছরে আমরা একটা মিউজিক্যাল ফাউন্টেন চেষ্টা করেছি, ক্রিসমাস সংস। আর আমাদের গোশালা ক্রিব ওটা আরো সুন্দরভাবে করতে চেষ্টা করলাম, আর একটু বড় সাইজ। আর একটা সিন আছে আমাদের বাইবেলে যা লেখা আছে, আমরা জানি, আপনারাও জানেন, যে যখন যিশুর জন্ম হয়েছিল একটা দল মেষ পালকের কাছে স্বর্গের দূত দেখা দিয়ে এই সংবাদ দিয়েছিল, তোমরা যা বেথলেহেমে একটা শিশুর জন্ম হয়েছে, তোমরা দেখো। আর ওই সিনটা আমরা তৈরি করছি এবার। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন।
ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে। সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31 ডিসেম্বর 2016 মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31 ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। খানাকুলের রিন্টু পানের মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি নিয়ে মৌন মিছিলে পথে নামল স্থানীয় মানুষ। উড়িষ্যার খান্ডাধর পাহাড়ে বেড়াতে গিয়ে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা যাওয়া খানাকুলের যুবক রিন্টু পানের মৃত্যু রহস্য উদ্ঘাটন, তার পরিবারের প্রতি সমবেদনা, উড়িষ্যা পুলিশের অসহযোগিতার ব্যাপারে ধিক্কার জানিয়ে এবার পথে নামল খানাকুলের স্থানীয় এলাকাবাসীরা। বিষয়গুলিকে সামনে রেখে শনিবার সকালে খানাকুলের গণেশপুর থেকে রিন্টু পানের ছবি ও ব্যানার নিয়ে শরীরে কালো ব্যাজ পরে একটি মৌন মিছিল করল এলাকাবাসীরা। স্থানীয় সমাজসেবী সংস্থা তরঙ্গ কালচারাল গ্রুপসের তত্ত্বাবধানে এদিনের মিছিলে এলাকার প্রায় 300 জন মানুষ ছাড়াও রিন্টুর ভাই শান্টু পান সহ রিন্টুর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন এলাকার অনেক জনপ্রতিনিধি ও স্থানীয় ক্লাব সংগঠনগুলির প্রতিনিধিরাও মিছিলে পা মেলান। এদিন সকাল 9টা নাগাদ মিছিলটি খানাকুলের গণেশপুর তরঙ্গ ভবন থেকে শুরু হয়ে গণেশপুর আরামবাগ রাস্তা দিয়ে প্রায় 2 কিলোমিটার গিয়ে জয়রামপুর বাজার ঘুরে পুনরায় গণেশপুরে ফিরে এসে শেষ হয়। ডিসেম্বর মাসের 12 তারিখে খানাকুলের যুবক রিন্টু পান উড়িষ্যার খান্ডাধর জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন। কর্মসূত্রে তিনি উড়িষ্যারই ঝাড়সুগদা এলাকায় থাকতেন। স্থানীয় কিছু বন্ধু বান্ধব ও অফিসের কিছু সহকর্মী নিয়ে রওনা হলেও ওই দিন বিকালের পর থেকেই রিন্টুকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় 2 দিন নিখোঁজ থাকার পর পাহাড়ের একটি খাঁজ থেকে রিন্টুর মৃতদেহ আবিষ্কার করা হয়। রিন্টুর পরিবারের অভিযোগ, মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় মৃতদেহ আরো 2 দিন ওখানে পড়ে থাকে। অবশেষে খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদের সহযোগিতায় উড়িষ্যা প্রশাসন সজাগ হয়। যদিও স্থানীয় লোহারিপাড়া থানার ওসি পদ্মাসিনী মেহের এর জন্য দুর্গম এলাকাকে দায়ী করে তৎকালীন সময়ের দায় এড়িয়েছিলেন। এখন রিন্টুর পরিবার সহ এলাকাবাসীর দাবি, রিন্টুর মৃত্যুর যথাযথ তদন্ত করে মৃত্যুটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে খুন তা প্রকাশ করা হোক। এটা হচ্ছে যে তরঙ্গ কালচারাল গ্রুপের সদস্য রিন্টু পান উড়িষ্যার খান্ডাধর জলপ্রপাত দেখতে গিয়ে সুন্দরবন জেলার সেখানে নিখোঁজ হয়ে গেছিলেন 10ই ডিসেম্বর। এই 10ই ডিসেম্বর নিখোঁজ হয়ে যাওয়ার পর ওখান থেকে আমাদের ডেড বডি এখানকার প্রশাসনের সহযোগিতায় আমাদের গণেশপুর ফুটবল মাঠে এসে পৌঁছায় এবং তার শেষকৃত্য আমরা সমর্পণ করি। আজকের মিছিলটা হচ্ছে এই নিয়ে যে তার মৃত্যু কী কারণে হলো সেই রহস্যর উন্মোচন করানোর জন্য 1 নম্বর। দ্বিতীয়ত কথা হচ্ছে তার আত্মার প্রতি শান্তি কামনা, আর দ্বিতীয় তার পরবর্তী কারণ হচ্ছে যে ওনার পরিবারের প্রতি একটা সমবেদনা, আর উড়িষ্যার প্রশাসনের যে অসহযোগিতা সেই অসহযোগিতার প্রতি ধিক্কার জানাতে এতগুলো কারণে আজকের আমাদের এই মৌন মিছিল। আগামী দিনে আমাদের একটা চিন্তাভাবনা রয়েছে যে আমরা একটা শোক সভা করব, স্মরণ সভা। সেই স্মরণ সভাতেও আমরা এলাকার সর্বস্তরের মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো। পাহাড়ে ঘুরতে গিয়েছিল খান্ডাধর ওয়াটারফুলে সুন্দরগড়, ওখানে ওর কোনো কারণে মৃত্যু হয়। বডি ওখান থেকে মানে খবর আসছিল বডি পাওয়া যায়নি। আমি এখান থেকে কিছু সহযোগিতার বন্ধু বান্ধবকে নিয়ে গিয়েছিলাম, ইকবালদার সহযোগিতায় অনেক প্রশাসনের সহযোগিতার আমি বডি পেয়েছিলাম, কিন্তু ওখানকার প্রশাসন কিছু আমাকে সাহায্য করছিল না। মনে হচ্ছে আমি একা হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে মনে হচ্ছে আমি দেখে মনে হলো যে আমার পাশে বহু মানুষ আছে, আমার দাদার মৃত্যুর রহস্য আমি জানতে পারবো। খানাকুল থেকে ক্যামেরায় মানস পণ্ডিতের সাথে সৌরভ রায়ের রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। শুরু হলো 29তম বিষ্ণুপুর মেলা, চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেন, সঙ্গে 2 মেয়ে রিয়া ও রাইমা সেন।
শুরু হলো 29তম বিষ্ণুপুর মেলা, চলবে 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর। প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করেন বাঁকুড়ার সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেন, জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য, মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা শাসক মৌমিতা গোদারা বসু, মুনমুন কন্যা রিয়া ও রাইমা সহ অনেকে। শুভ সূচনার দিন সারা জেলার কয়েক হাজারের বেশি শিল্পী র্যালিতে পা মেলান। ছৌ নাচ, টুসু, বাউল, ধামসা মাদলে ভরে ওঠে মন্দির নগরী। শিল্প সাহিত্যিকদের সাথে পা মেলান স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সারা শহর পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় র্যালি। তারপর প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা হয়। আজ থেকেই বিভিন্ন মঞ্চে শুরু হয়ে গেছে স্থানীয় শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান। পাশাপাশি এবছরের মেলাতে বিষ্ণুপুরের আসছে এক ঝাঁক শিল্পী। আজ রিয়া রাইমার সাথে থাকছে অন্বেষা। 24 তারিখ আসছে কুমার শানু ও অনুরাধা। 25 তারিখ বিশিষ্ট লোকশিল্পী সুভাষ চক্রবর্তী। 26 তারিখ থাকছে শান। 27 তারিখ থাকছে দেব ও পায়েল। এছাড়াও প্রতিদিন 4টি মঞ্চে সব সময়ের জন্য থাকবে নানা ধরনের অনুষ্ঠান। আপনারা যে জায়গায় আছেন জয়রামবাটি ঠাকুর আর মায়ের, এখানে আপনারা ভালো ছাড়া থাকতে পারেন না। তাও আমার কামনা আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। কাটাতে পারছি আর আপনারা এই মেলাটা এনজয় করুন। আশা করি আমরা এসেছি, আমরা মেলাটা এনজয় করতে পারবো। এখানে আমরা প্রথমবার এসেছি বিষ্ণুপুরে, আর এখানে এসে আমাদের সববার খুব ভালো লাগছে। ভিড় দেখে, লোক দেখে আমরা খুব খুশি। মেলা এখনো দেখিনি, কিন্তু শুনেছি যে এখানে খুব ভালোভাবে হয়। আর ধন্যবাদ, থ্যাংক ইউ। সারা জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা বিষ্ণুপুর। কয়েকদিন আগে মুকুটমণিপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এলেন, তাকে বলছিলাম যে বিষ্ণুপুর মেলায় আমাদের অনেক শিল্পী হয়েছে, সেই শিল্পীরা যেতে চায়। উনি জিজ্ঞেস করছেন শিল্পী তৈরি হয়েছে মানে? আমি বললাম যারা ধামসা মাদল বাজায়, যারা একতারাতে গান গায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিনের এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং 9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। পরপর 5টি দোকানে চুরি। ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমারগঞ্জের ভুরকুন্ডা গ্রামে। কিভাবে এই চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। পরপর বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটল হুগলির কুমারগঞ্জের ভুরকুন্ডা এলাকায়। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে এলাকার ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত। আর এই চুরি ঘটনায় আবারও এলাকায় নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার রাতে কুমারগঞ্জের এই এলাকায় পরপর 5টি দোকানে চুরি করে দুষ্কৃতীরা। জানা গেছে এলাকার এসব দোকান থেকে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে পালায়। এ বিষয়ে চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীরা গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। দেখুন, চাবি তালা ছোট আছে, ভাঙা আছে, আর সব কাগজপত্র তছনছ করা আছে। একটি সাইকেল ছিল আর টাকা পয়সা ছিল, মানে ওই ডয়ারটি ভেঙে, হ্যাঁ, ওই আনুমানিক 3-4 হাজার টাকা ছিল। হোমিওপ্যাথি চিকিৎসা করি, হ্যাঁ, সে পুলিশ ছিল, তার ফলেও হয়েছে। এখানে আরও 4টে দোকান হয়েছে। আমার বাড়িতে আমি রাত্রে 11টা সাড়ে 11টার সময় টিভি দেখে চাবি তালা দিয়ে আমি শুয়েছিলাম। তারপর যখন রাত 12টা বাজছে তখন দেখছি যে একটু শব্দ হচ্ছে। আমি ভাবছি প্রতিদিন ইন্দুরের উপরতলায়, এখন তো ইন্দুরের উত্তরতলা বিশাল, সেরকম কিছু আর গুরুত্ব দিইনি। সকালবেলায় যখন আমাকে একজন আত্মীয় আমার ফোন করছে যে এক জায়গায় যাওয়ার কথা, 7:30 বাজছে, তখন ঘুম থেকে উঠে আমি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি দেখছি যে বাদ থেকে আমাকে শিকল তোলা।
শিকলটাকে যা আমি কাউকে ডাকি না, সে শিকলটা লাগে না, সেটা একটা দড়ি দিয়ে ভাঙা ছিল, সেটাকে টেনে টুনে যা করে ছিঁড়েছি। ছিঁড়ে বাইরে বেরিয়ে দেখছি যে আমার সিঁড়ির দরজার চাবিটা ভাঙা। সিঁড়ির দরজার চাবিটা ভেঙে দেখি ওখানে সিঁড়ির দরজাতে শাবলটা ছিল, শাবলটা নাই। শাবলটা দিয়ে তার পাশের রুমটাতে বড় বড় দুটো তালা ছিল, সেই তালাগুলোকে ছুটি দিয়ে চারদিকে এবার এই ঘর ও ঘর খুঁজে খাজে দেখলাম যে কিছু নিয়েছে কিনা, কিন্তু আমি উপরতলায় দেখলাম দুটো বাক্স ছিল, একটা অ্যাটাচি ছিল, সেগুলোকে বাইরে লিজে পাশে একটা পাকা বাড়ি আছে সেখানে লিজে সব খুলে খালে দেখেছে। হ্যাঁ, সেগুলো সব দেখেছে। দেখার পর তারপর আমি আমার গ্রামের যে সিভিক পুলিশ ছিল তাকে ফোন করলাম। সে বললো ঠিক আছে, বাজারে চুরি হয়েছে, আমি বাজারেতেই আছি বা থানা থেকেও পুলিশ গাড়ি এসছে, তাহলে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চাইছি বলতে ধরুন যে এখানে বাজারে যেমন চুরি হচ্ছে, গ্রামে নাই, আমার এক সাইডে কীভাবে চুরি হয়েছে বলা যায় না। আমার জীবন, আমার জ্ঞানেতে আমার এই 40-45 বছর বয়স হলেও এখানে কোনো চুরির ঘটনা আজ পর্যন্ত আমি শুনিনি। এই আজকেই আমি রাত্রে সকালবেলায় উঠে দেখলাম। তো বাজারে তো সিভিক পুলিশ আছে, তা সত্ত্বেও দেখছি যে মানে যাতে না এরকম ঘটনা ঘটে। কুমারগঞ্জ থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। নামেই গরুর হাট, কিন্তু এখনো গরুর দেখা নেই। তাতে কি সবজি কিনতে তো পাবেন অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও। হতাশ হতেই হচ্ছে গরু ব্যবসায়ীদের। এ যেন অন্য হাট, নামেই গরুর হাট, আদলে সেখানে রীতিমতো পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। সবজি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি যদি গরু কিনতে আসেন তাহলে কিন্তু হতাশ হতেই হবে। কি আর করা যাবে, আরামবাগ পুরসভা যে গরুর হাট বসানোর জন্য ব্যবস্থা করেছেন, আপাতত গরু ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে থাকুন। কবে গরু পাবেন তা হয়তো কোনো সংবাদের মাধ্যমে জানতে পারবেন আপনারা। এখন বাজার করতে এসে আপনি আপনার চাহিদা মতো সব জিনিসই পেয়ে যাবেন, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রতি মঙ্গলবার এবং শনিবার এই হাট বসে, তবে একবার চেষ্টা করতে পারেন। যদি পাওয়া যায় গরু, তবে চিন্তা কিসের, হাত বাড়ালাই তো বন্ধু। মায়াপুরের হাট তো আছে, কেয়া বাত। হ্যাঁ, এখানে যে হাটটা হয়েছে তো সমস্ত মানুষের সুবিধা হলো। তাদেরকে আরামবাগে যেতে হতো, অনেকটা দূরে যেতে হতো, এখানে কেনাকাটারও সুবিধে। হ্যাঁ, তারপর নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যাচ্ছে এবং ন্যায্য দামে পাওয়া যাচ্ছে। আমি যেমন আসছি কেনার জন্যই আসছি। আমি কিনলাম ওই আমার মেয়ের জন্য একটা হাত মোজা এবং আরও কিছু কিনবো বলে এখন আসছি। ভালো হচ্ছে এবং এখানে লোকজনও দেখছি পরপর আস্তে আস্তে অনেকটা এসেছে, প্রথমের থেকে বেশি, এবং ভবিষ্যতে ভালো চলবে। বিক্রি বাটা ভালো হচ্ছে এবং আস্তে আস্তে এটা আরও উন্নতির দিকে যাবে এবং পরিষেবা যদি আরও ভালো করে পৌরসভা এবং হাট মালিক, সুন্দরভাবে ভালোভাবে চলবে। এবং আমি হাট করি কতুলপুর, মায়াপুর, সিয়ারা, নবগ্রাম, আপনার জাঙ্গিপাড়া যাই এবং ব্যবসাটা আমি তো দীর্ঘদিন করছি। আমার বাড়ি হচ্ছে বালিদানগঞ্জ। হাটের থেকেও এখানে ব্যবসাটা জমে উঠছে আস্তে আস্তে এবং ভবিষ্যতে ভালো চলবে, ওখানে থেকেও ভালো চলবে। থেকে অনেক লোক বাড়ছে এবং ভবিষ্যতে বাড়বে, তার আশাটা আমি রাখছি। জীবস্ত সুবিধা, মানে এখানে যে একটা হাটের দরকার ছিল সেটা হয়েছে, খুব ভালো জিনিস। তো এখানে তো দুটো ওয়ার্ডের মধ্যে মানে এত লোক আসছে আমরা ধারণা পাই। যদি হাটটা ঠিকমতো চলে, আমরা তো আশা আছে যে মানে ভালোভাবে চলবে সেরকম। তো আশেপাশে গ্রাম থেকে যেমন আমাদের এটা পৌরসভার মধ্যে হয়েছে তবু ঠিক আছে, তো আশেপাশে গ্রাম বিভস্ত আছে। সেটা তো 3 দিন হচ্ছে, মানে সপ্তাহে তো 2 দিন হাট হচ্ছে। তোমার হচ্ছে মঙ্গলবার আর শনিবার। তো শনিবারটা, মঙ্গলবার থেকে শনিবারটা ভালো হাট, ভালো খুব জমজমাট, খুব কম। আমার মনে হয় আরামবাগ বাজার থেকে ভালো সুবিধা পাচ্ছিল এখানে। ক্যামেরায় শেখ মুন্নার সঙ্গে পিন্টু মন্ডলের রিপোর্ট, নিউজ 7 দিন। আরামবাগ উৎসব শুরু হচ্ছে 26শে ডিসেম্বর সোমবার, চলবে 2রা জানুয়ারি সোমবার পর্যন্ত। আরামবাগ পৌরসভা ও অ্যালায়েন্স ব্রডব্যান্ডের যৌথ প্রয়াসে মেলা কদিন থাকছে আরামবাগ উৎসব চত্বরে ফ্রি ওয়াইফাই। আরামবাগ উৎসব 26 থেকে 2রা জানুয়ারি আরামবাগ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আরামবাগ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আরামবাগ উৎসবে আসেন। তাদের প্রত্যেককে প্রতি বছরের মতোই আসার জন্য অনুরোধ করব। আর প্রত্যেকে যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেন আমাদের মেলাটাকে সুন্দরভাবে করার জন্য, তার জন্য আমি আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে আমি জনগণের কাছে আবেদন রাখছি।
আপনারা জানেন যে আরামবাগ যে উৎসব হবে 26 তারিখে হবে আমাদের উদ্বোধন। আমাদের রামকৃষ্ণ মিশনে মহারাজ থাকবেন, আমাদের বড় মসজিদের ইমাম সাহেব থাকবেন, আমাদের তপন দাশগুপ্ত থেকে আরম্ভ করে অসীমা পাত্র থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক কৃষ্ণচন্দ্র শ্যামল সন্ধ্যা থেকে আরম্ভ করে আমাদের অনেক বিধায়ক থাকবেন, গুণী ব্যক্তিরা থাকবেন, এসপিও ডিএম এসপি থেকে আরম্ভ করে এসডিপিও আরামবাগ থানা এ থেকে আরম্ভ করে থাকবেন, সৌনৃত্য থাকবে। আবার ওই দিনই 26 তারিখে ম্যারাথন দৌড় হবে সকাল 6টায়, 3টে জুগলিপাড় মাঠ থেকে আমাদের মূল মঞ্চে আমরা সকলে মিলে আসবো। এসে অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের মহারাজ ইমাম সাহেব বা আমাদের মন্ত্রী মহোদয়রা থাকবেন। আর 5টার সময় থাকবে মুম্বাইয়ের আকৃতি কক্ষর। 27 তারিখে থাকবেন বিভিন্ন আমাদের নৃত্যশিল্পীরা থাকবে এলাকার, আর সন্ধ্যে 5টা থাকবেন অনেক ধর। 28 তারিখ ওই ঠিক একই লোকাল শিল্পীরা থাকবে, আর ঠিক 12টা থেকে আমাদের আরম্ভ হবে এবারে, আর 5টায় থাকবে অলকা ইয়াগ্নি। আর 29শে ডিসেম্বর ওই 12টা থেকে আরম্ভ হবে, আর 5টা আসবে মূল মঞ্চে অনুরাধা পরোয়াল। 30 তারিখে ওই ঠিক একই সেই 12টা থেকে আরম্ভ হবে এখানকার শিল্পীরা করে, ঠিক 5টায় আমাদের অন্বেষা দত্তগুপ্ত থাকবেন। আর 31 তারিখে ওই 12টা থেকে আরম্ভ হবে এখানকার শিল্পীরা থাকবে, 5টা হবে শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী। আর 1 জানুয়ারি যাত্রা হবে সেই বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা, মঞ্জুরি অপেরা, মুক্ত মঞ্জুরি অপেরা, মুক্ত মঞ্জুরি অপেরা এবছরের সেরা যাত্রা পালা। আর 2রা জানুয়ারি ওই একই ব্যাপার, 12টা থেকে যে আমাদের এখানকার ছেলেরা সেই দিব্যেন্দু হালদার থেকে আরম্ভ করে এরা যেসব এগুলো করবে, করার পর আর ঠিক 5টায় ডেক আর ডান্স গ্রুপ হবে। আর আমরা প্রত্যেক দিন 9টার মধ্যে আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো শেষ করব, যাতে বাস পায় বা এখন আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী ট্রেন করে দিয়েছে, ট্রেন যাতে পায় সেই জন্য অনুরোধ করব। আমরা এই আরামবাগের আমাদের যে আমরা কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান, আরামবাগের সমস্ত সুধী নাগরিকরা সকলে মিলে আমাদের সাহায্য করছে, করে আমরা এই আরামবাগ উৎসবটা প্রত্যেকের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা করছি। আর এই কেবল টিভি বা কেবল টিভির মাধ্যমে আমরা শুধু আরামবাগ মহকুমা নয়, আমরা বাঁকুড়ার পাট, মেদিনীপুরের পাট, বর্ধমানের পাট, হাওড়ার পাট আমরা দেখাতে পারি। আর যেসব খবরের কাগজগুলো আছে তারা আমাদের আজকেই একটা বর্তমানেতে কভারেজ করেছে আমাদের আরামবাগ উৎসব নিয়ে। কারণ এই আরামবাগ উৎসবটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গায় গেছে, তাই আমরা চাইব যে উৎসবটা যাতে আরও সুন্দর থেকে সুন্দরতর হয়। আমরা প্রতিটি মানুষের কাছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমি আবেদন করছি, আপনারা প্রত্যেকে আসবেন, এসে সুন্দরভাবে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আর ওখানে আমাদের সমস্ত মাঠটা আমাদের সিসিটিভির মধ্যে থাকবে, ওয়াইফাই থাকবে, সমস্ত রকম ব্যবস্থা থাকবে। আর প্রশাসন এটা টোটালটা কন্ট্রোল করবে, প্রশাসন কন্ট্রোলটা করবে। তাই প্রত্যেককে অনুরোধ করব যাতে সুন্দরভাবে আপনারা এই যে আরামবাগ উৎসবটা আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এটা আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে প্রতিটি জনগণের কাছে জোড়হাত করে আমি আবেদন করছি। নমস্কার। দর্শকদের জন্য সুখবর, আরামবাগ উৎসব 2016-17 লাইভ টেলিকাস্ট দেখুন মার্স নেটওয়ার্কের মার্স প্লাস চ্যানেলে, সেট টপ বক্সে দেখুন 922 নম্বর চ্যানেলে। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। স্টুডিওতে উপস্থিত থাকছেন এই সপ্তাহে তৃণমূলের গোঘাট 2 নম্বর ব্লকের সভাপতি তপন মণ্ডল, সঙ্গে নিউজ 7 দিনের নিউজ এডিটর তন্ময় বৈরাগী। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। নিউজ 7 দিন দেখুন প্রতিদিন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।